জুলাই অভ্যুত্থানের পর আইন, বিচার, নির্বাচন সহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত সময়ে বেশিরভাগ কমিশন তাদের প্রতিবেদন দিতে না পারলেও বর্ধিত সময়ে বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন আকারে সংস্কারের সুপারিশ জমা দেয় 4টি কমিশন। তারপর থেকে এ নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন সুপারিশ রয়েছে। এ ধরনের বেশ কয়েকটি সুপারিশ নিয়ে আপত্তি নেই বিএনপির, তবে দ্বিমত আছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশের ব্যাপারে। দলটি বলছে, স্থানীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না। একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, এই প্রপোজাল বিএনপি 6 বছর আগে দিয়েছে। বিএনপির ভিশন 2030 যদি আপনি খুলে দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেস কনফারেন্স করে সবার সামনে বলেছেন এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত নয়। তার মতে, সংস্কার কমিশনগুলো থেকে যে সুপারিশই আসুক না কেন, স্থানীয় নির্বাচন আগে করলে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে। স্থানীয় সরকার প্রশ্নই ওঠে না, এটা ওনাদের দায়িত্বেই পড়ে না। ওনাদের দায়িত্ব হচ্ছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসেবে আগামী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেবে। সুপারিশগুলো আলোচনা করবে রাজনৈতিক দলের সাথে, যেগুলোতে ঐক্যমত হবে সেগুলা নিয়ে কারো কোনো অসুবিধা নেই। দেশের বিভিন্ন এলাকায় পতিত আওয়ামী সরকারের লোকজন বিএনপিতে ঢুকছে কিনা এমন এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এমন কাউকে নিচ্ছে না তার দল। বিএনপির পথ খুব পরিষ্কার পথ, এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। সেটা লোভ, লালসা, অন্য দলের লোকজন জয়েন করানো, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এটার কোনো স্কোপ এখানে নাই। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। 2021 সালে প্রথমবার এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ নেয় তৎকালীন সরকার, কিন্তু 2010 সালের আইনটি বাধা হয়ে দাঁড়ায়। 2023 সালে নতুন আইন প্রণয়ন করা হলেও এটি কার্যকর করার মতো লোকবল বা অবকাঠামো তৈরি হয়নি। 2024 সালে 24শে নভেম্বর এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকে এনআইডির সেবা নিজেদের মধ্যে রাখার সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিল এবং 2010 সালের আইন পুনর্বহালের প্রস্তাব পাঠানো হয়। এরপর বৃহস্পতিবার আইনটি বাতিল হয়েছে বলে জানানো হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সুশীল সমাজ এবং দেশের সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আসছিল শুরু থেকেই। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দহগ্রাম সীমান্তের মুন্সিপাড়া এলাকায় এই সীমানা পিলার ঘেঁষেই বিএসএফ নির্মাণ করেছে কাঁটাতারের বেড়া। বিজিবি তাতে বাধা দিলেও তা তোয়াক্কা করেননি। এখন তারা নির্মাণ করছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চ লাইট, স্থাপন করছেন সিসিটিভি ক্যামেরা, যা নিরাপত্তাহীনতার পাশাপাশি উৎকণ্ঠায় ফেলেছে স্থানীয়দের। সীমান্তপাড়ের মানুষের দাবি, বিএসএফের অত্যাচারে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সার্বক্ষণিক বিজিবির টহল না থাকায় ঝুঁকিতে নিরাপত্তা। আমাকে যা রাস্তার দিকেই তো ওরা আমাকে হুমকি দেয়, তাহলে কিভাবে আমরা কি করব? এমনভাবে বেড়া কাটা দিছে যে আমরা চলাফেরা করব, আমার চলাফেরা করার মতন কোনো উপায় নাই। 26টা খুঁটি আমাদের বাংলাদেশে গাচ্ছে। আমরা তো এখানেই অখরে দিয়ে করছি যে আমার জমি কেন দিবে। একটা ভল দিতেছে আমার বাড়ির কাছে, ওই ভলটা এমনভাবে ঘুরায় আমার বাচ্চা কাচ্চা বউ নিয়ে বেড়াইতে অসুবিধা। গেল শুক্রবার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার পর বুধবার খালি মদের বোতল ঝুলিয়ে দেন বিএসএফ সদস্যরা। অস্ত্র নিয়ে শূন্য রেখায় চলছে টহল। আতঙ্কে সীমান্তের কাছে কৃষি জমিতে যেতে পারছেন না বাংলাদেশিরা। ঝুঁকি এড়াতে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছেন অনেকে। আমাদের কৃষির ফসলের ক্ষতি হচ্ছে, আমাদের বাড়ির ক্ষতি হচ্ছে। খেতে তো শ্রম না, খেতে আমার নষ্ট হয়ে যাবে। এই ক্ষয়ক্ষতি যে হচ্ছে আমার, এগুলো কে দিবে? এদিকে বিজিবি জানিয়েছে পরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে তারা। আমরা আগের চেয়ে আমাদের জনবল তো এই পরিস্থিতি আগে থেকে আমরা বৃদ্ধি করেছি, সেটা আগের চেয়ে অনেক বেশি আমাদের ডেভেলপমেন্ট। আগের চেয়ে পেট্রোলিং এর পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছি। সীমান্ত চৌকি যেগুলো আছে সেগুলো থেকে ওদের সাথে কোঅর্ডিনেশন, পেট্রোল যেগুলো আছে সেগুলাতে অনেক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তের মানুষের সুরক্ষায় দ্রুত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক দরকার। পাশাপাশি টহল জোরদার ও স্থানীয়দের শান্ত থাকতে উৎসাহিত করার পরামর্শ তাদের। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে
অধিনায়করা একসাথে বসে আলোচনা করবেন সার্ভেয়ারদেরকে নিয়ে, তারপরে সিদ্ধান্ত নিয়ে তারপরে এটা কাজ করার কথা, কিন্তু এটার তারা তোয়াক্কা করছে না। এগুলি অন্যায়, এগুলি অবশ্যই উস্কানিমূলক এবং এটা বন্ধ করতে হবে। চলমান অস্থিরতা কমাতে তড়িৎ পদক্ষেপ নেবে সরকার, এমন আশায় সীমান্তের মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, দহগ্রাম, লালমনিরহাট। আন্তর্জাতিক নীতিমালা অমান্য করে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ। প্রতিবাদ জানায় বিজিবি। প্রতিবাদ জানিয়ে ফুঁসে ওঠেন স্থানীয় কৃষকরাও। কৃষক বাবলু হাসুহাতে প্রতিরোধে নামেন বিজিবির সঙ্গে। বলছিলেন দেশের মাটি বাঁচাতে প্রস্তুত আছেন, প্রয়োজনে জীবন দিতেও। দেশ রক্ষা করার জন্য আমি ওখানে প্রস্তুত ছিলাম, তাদের কাঁটাতারের বেড়া দিতে দেব না। সেই বাংলাদেশি কৃষক ও বিজিবির প্রতিরোধের মুখে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দেয়া বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। এখন উত্তেজনা কমলেও কাটেনি আতঙ্ক। বর্তমানে শান্ত আছে, কিন্তু কৃষকের আতঙ্ক আছে, না জানি হয়তো কোনো সময় আমাদের গুলি ছাড়তে পারে। ওনারা সীমান্ত এলাকায় গেলে অনেক জায়গায় গোলাগুলি করে, কৃষককে মেরে দেয়, এই জন্য একটু আতঙ্ক আছে মাঠে আসার জন্য, কিন্তু ওইভাবে এখন মারাত্মক আতঙ্ক নাই। এ সীমান্তে না থাকলে অন্য সীমান্তে আছে, কিন্তু আতঙ্ক আছে। বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের প্রতিরোধ এবং কূটনৈতিক তৎপরতায় বর্তমানে স্বাভাবিক রয়েছে সীমান্ত এলাকার পরিস্থিতি। কোন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের দৈনন্দিন টহল দিনে এবং রাতে টহল কার্যক্রম চলমান আছে, আর এলাকার যারা কৃষক আছে তারাও তাদের রুটিন কাজ করছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক, যেটা আলোচনার পর্যায়ে আছে। আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত হবে আমরা ওইটাই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। দুই দেশের সীমানায় স্বাভাবিক টহল অব্যাহত রেখেছে বিজিবি ও বিএসএফ। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। সেদিন সকাল থেকে কয়েকবার মায়ের সাথে মোবাইল ফোনে কথা হয় রুদ্রের। জানিয়েছিলেন তার মেসে হামলার শঙ্কার কথাও। এখনও ছেলের জন্য পথ চেয়ে অপেক্ষা বাবা মা। মা আজকে থাকতে পারবো না, এই রুমে আঘাত করতে পারে, তাহলে চলে যাবো। কোথায় যাওয়া বলো কে যে আমরা ভাইয়াদের ওখানে সম্পদ দহন সব শেষে যার গেছে সেই বুঝতে পারছে, তাছাড়া আর কেউ বুঝবে। আমার স্বপ্ন তো ছেলে মানুষ হবে, বড় হবে, সে কাজ কামে ঢুকবে, এটাই তো স্বপ্ন হওয়া স্বাভাবিক। এসব আর পূরণ হবে না কোনোদিনও। এখনও মনে করি সে বোধহয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ওখানে আসে এবং ছুটি ছাটা হলে হয়তো আসবে, এরকম একটা ধারণা মনের মধ্যে সবসময় থাকে। দিনাজপুরের পাহাড়পুর এলাকার সমীর সেনের ছেলে রুদ্র সেন পড়তেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষে। ছেলেই চলে গেছে, না কোনো চাওয়া নাই আমাদের। ছেলের আত্মার শান্তি হোক, দোয়া করবেন, সেটাই, আর কিছু চাওয়ার নেই। অন্যদের মতো রুদ্রও অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় পুলিশ ও ছাত্রলীগের। 18 জুলাই বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট দিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় খালের পানিতে ডুবে মৃত্যু হয় মেধাবী রুদ্রের। উঠলো, উঠে এইবার তো এতদিনে তো 3rd ইয়ারে উঠে যেত, ভর্তি হলে 3rd ইয়ারে। রুদ্র সেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি স্বজন ও সহপাঠীদের। ডিবিসি নিউজ ডেস্ক। লস এঞ্জেলসের গৃহহারাদের জন্য বাড়ির দরজা খুলে রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দাবানলে ক্ষতিগ্রস্তদের কষ্ট রীতিমতো ভাবাচ্ছে এই অভিনেত্রীকে। বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। এই তালিকায় যুক্ত হয়ে জনপ্রিয় পপ গায়িকা বিয়ন্সে তার বেগুড চ্যারিটি ফাউন্ডেশন থেকে দাবানলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তায় এগিয়ে এসেছেন। ঘোষণা দিয়েছেন $2.5 মিলিয়ন সহায়তার। এ কাতারে নাম লিখিয়েছেন অস্কার জয়ী অভিনেত্রী জামিল লি কার্টিস, দেবেন $1 মিলিয়ন। এদিকে যুক্তরাষ্ট্রের রেকর্ডিং কোম্পানির মধ্যে শীর্ষ প্রতিষ্ঠানের একটি দ্য ওয়ার্নার মিউজিক গ্রুপ, তারাও সমপরিমাণ সহায়তা করছে। আরেক প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল $1 মিলিয়ন সহায়তা দিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছে। এছাড়া পাশে থাকার ঘোষণা দিয়েছে অ্যাপল সহ বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানও। লস এঞ্জেলসের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ দাবানল, যেখানে মিডিয়া ব্যক্তিত্ব প্যারিস হিলটনের নিজের বাড়িও পুড়েছে।
তিনিও এরই মধ্যে $1 লাখ সহায়তার ঘোষণা দিয়েছেন। এছাড়া আরও অনেক তারকা তহবিল গঠনে কাজ করছেন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। নিষিদ্ধ হলেও ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে অতিথি পাখি। এমন নির্মমতা চলছে সুনামগঞ্জের সংরক্ষিত জলাশয় টাঙ্গুয়ার হাওরে। নিরাপদ আশ্রয় ও খাদ্যের সন্ধানে শীত প্রধান দেশ থেকে নভেম্বর-ডিসেম্বর মাসে এই হাওরে আসে পাতিহাঁস, লেঞ্জা, নীলশির, পাতারি সহ নানা প্রজাতির পাখি। ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত তারা হাওরে অবস্থান করে। তবে রাতের আধারে নানা কৌশলে শিকার করা হচ্ছে পরিযায়ী পাখি। এরপর ফেসবুকে বিজ্ঞাপন দেয়া হচ্ছে বিক্রির জন্য। পাখির যে ক্রেতা শ্রেণী আছে তারা মূলত উঁচু শ্রেণীর মানুষ বা অফিসার এরকম টাইপের। স্থানীয়দের অভিযোগ, হাওরের ইজারাদার ও কিছু অসাধু ব্যক্তি পাখি শিকারের সাথে জড়িত। এ কারণে হাওরে কমছে পাখির আগমন। এই ছোট বড় বিলগুলি লিজ দেওয়ার কারণে মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে রাতে দিনে এগুলা পাখি যেখানে বাস করে এখানে মাছ পারে, আর এই জন্য মাছের সাথে রাতে পাখিও পারে। যদি লিজগুলা বাতিল করা হয় তাহলে পাখির আবার আমাদের এখানে আসবে। অবাধে পাখি শিকার ও বিক্রি হলেও প্রশাসনের দাবি, এসব কাজে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। এই রামসার সাইটে গত কিছুদিন আগে একজন একটি ভিডিও করে পোস্ট করেছে, যে পাখি শিকারে পোস্ট করেছে। ভিডিও ব্যাপারে অনুসন্ধান করছে এবং যদি সত্যতা পাওয়া যায় তাহলে আমরা তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। মানে অভিযোগ আছে যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় আমরা বিভিন্ন মত বিনিময় সভা এবং পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে প্রতিবেশ অ্যাক্টিভিটি যারা আছে তাদের কার্যক্রম চলমান আছে। পরিযায়ী পাখি রক্ষায় প্রশাসন আরও তৎপর হবে, এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। নৈশভোজের টেবিলে হামজা চৌধুরী, সাথে বাফুফে বস তাবিত আওয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। ইংল্যান্ডের লেস্টারে দারুণ কিছু সময় কেটেছে তাদের। সঙ্গে ছিলেন হামজার বাবা মাও। বুধবার রাতে গল্পে গল্পে সেরেছেন ডিনারটা। ঘণ্টা দুয়েকের আড্ডায় বেশিরভাগ অংশ জুড়ে ছিল লাল সবুজের ফুটবল। তার সঙ্গে কথা বলেছে, তার বাবা মার সঙ্গে কথা বলেছে, একসঙ্গে ডিনার করেছে এবং সৌজন্য সাক্ষাৎ করেছে এবং তারা সকলেই আনন্দিত হয়েছে। এর আগে কিং পাওয়ার স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হামজা চৌধুরীর লেস্টার সিটির ম্যাচ উপভোগ করেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। 25 মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। জানা গেছে তার প্রস্তুতি ক্যাম্পে দ্রুতই যোগ দেওয়ার কথা জানিয়েছেন হামজা। পরবর্তীতে তার ক্লাবের সঙ্গে এবং তার সঙ্গে আলাপ করে সে কবে আসবে, কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে আমাদের দলে অন্তর্ভুক্ত হবে, সে বিষয়গুলো পরবর্তীতে আপনাদেরকে অবগত করা হবে। বাংলাদেশের জার্সি পরার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদিকে জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরা ও নারী দলের কোচ পিটার বাটলারের সাথে চুক্তি নবায়ন করেছে বাফুফে। তাদের সঙ্গে কথাবার্তা বলে উনি তার প্র্যাকটিস শিডিউল কিন্তু দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পিটার বাটলারের কথা। ছেলেদের টিমের কোচিং করানোর জন্য সে বিগত দিন যে ছিল কাবরেরাকে আমরা পুনরায় বহাল রেখেছি। এশিয়ান কোয়ালিফাই এই খেলাটা যাতে করে আমরা তাকে দিয়ে শেষ করতে পারি, যার জন্য আমরা নতুন কারোর সঙ্গে কথা বলি নাই। এ নিয়ে চতুর্থ মেয়াদে কাবরেরা আর দ্বিতীয় মেয়াদে পিটার বাটলার লাল সবুজের কোচ হলেন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।